রামের কোনো স্থান নেই পশ্চিমবঙ্গ বা পূর্ববঙ্গ মিলিয়ে দেখতে গেলে। তো এখানে এই যে রামের যে মূর্তিটা শুরু হয়েছে, এটা অবভিয়াসলি এটার পেছনে কোনো না কোনো ফোর্স কাজ করছে, নইলে এই সাহস, এই যে এই ছেলেটি, কি নাম যেন, হরিদাস, এর তো যা ব্যাকগ্রাউন্ড দেখলাম, তাকে বাংলায় আমি বলবো বাটপার, মহাবাটপার। এই লোকটা তো আগে জেলে গেছে, ফ্রড চিটিং এর কেসে ধরা পড়েছে। 2022 নভেম্বরের 7 তারিখ বোধহয় ওকে অ্যারেস্ট করা হয়েছিল। তারপরে ও জেলে কিছুদিন থাকার পর বেরোনোর পর ও বেশ কিছুদিন, আমি যতটুকু এনকোয়ার করেছি লোকালি, তার থেকে যা বুঝলাম, ও বেশ, তখন ওকে কিন্তু দেখা যায়নি। সাডেনলি ওর আবির্ভাব হয় অগস্টে, যা শুনলাম আর কি, এই 2024 অগস্টের পট পরিবর্তনের পর। তারপরেও কিন্তু অতটা অ্যাক্টিভ ছিল না ওখানে। ও অ্যাক্টিভ হলো মে মাস 2025 থেকে, যখন এই মন্দির নিয়েও কাজ শুরু করলো, মন্দিরের কমপ্লেক্স নিয়ে। দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের পূর্ণিয়া ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাগাতার আমাদের যে আলাপচারিতার অনুষ্ঠান খোঁজ খবরে স্বাগত সবাইকে। আদাব, সালাম এবং নমস্কার জানিয়ে শুরু করছি। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন আমাদের পরিচিত মুখ, প্রিয় মুখ, দুই বাংলার পরিচিত সাংবাদিক, ভারতীয় সাংবাদিক, কিন্তু আমাদের দুই দেশের ইস্যুতে যিনি সবসময় তৎপর থাকেন, যার অনুসন্ধানী অনেক রিপোর্ট বাংলাদেশের অনেক ক্ষেত্রে রাজনীতি বা বিভিন্ন ক্ষেত্রে মোড় ঘুরিয়ে দেয়, সেই চন্দন নন্দী। দাদা নমস্কার, নিশ্চয়ই ভালো আছেন? নমস্কার। হ্যাঁ, আজকের সন্ধ্যায় আমাদের এই আলাপচারিতা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং সেই সাথে আমাদের আজকের আলোচনা আমাদের দেশের দুইটা ঘটনা খুব আলোচিত, এগুলোর সাথে ইন্ডিয়ার কিছু একটা রিলেশন আছে। আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান, তিনি মালয়েশিয়া এবং চায়না ট্যুর করছেন, এবং একটা আলাপ ছিল যে উনি ফার্স্ট কোন দেশে যান, আমাদের লার্জেস্ট নেবার হিসাবে কি ইন্ডিয়া যাবেন কিনা। আমি একটু জানতে চাই, আপনি যেহেতু ইন্ডিয়ার খোঁজ খবর রাখেন, আমাদের প্রধানমন্ত্রী চায়না ট্যুর, চায়নার সাথে যেহেতু ইন্ডিয়ার সম্পর্কটা এখন একটু আগের চেয়ে পরিবর্তন হচ্ছে, যেটা খারাপ ছিল সেটা ভালো করার চেষ্টা করছে দুই দেশ, সেই প্রেক্ষিতে আপনাদের দেশের ভেতরে তারেক রহমানের এই চায়না ট্যুরটাকে কিভাবে দেখা হচ্ছে, সেই জিনিসটা একটু আমি একটু জানতে চাই, যার চন্দন নদী। আমার মনে হয় যে একটা জিনিস যেটা ব্যাকগ্রাউন্ডে আগের থেকে বলে দেওয়া উচিত, সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেই ধরনের একটা রিলেশনশিপে একটা নেগেটিভ এলিমেন্ট একটা ঢুকেছে ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, যেই সম্পর্কটাতে, সেইটাতে কিন্তু তার সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চায়নার সঙ্গে একটা সম্পর্ক, রিলেশনশিপ ইমপ্রুভ করার চেষ্টা ভারতের তরফ থেকে কিন্তু হচ্ছে। আমি আজকেই পড়ছিলাম যে আমাদের যে ভারতের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছেন, উনি এখানে একটা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্সদের একটা মিটিং হবে দিল্লিতে, তারপরে নানান দেশের আর কি, তারপরে এনারা চলে যাবেন হচ্ছে, আমাদের যে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছেন উনি চলে যাবেন হচ্ছে অজিত দোভাল সাহেব, উনি চলে যাবেন দেখা করতে চায়নার একজন মন্ত্রী, রাশিয়ার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আরো এক দুটো দেশের মানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারদের সঙ্গে দেখা করতে যাবেন। তো এতে একটা বোঝা যাচ্ছে যে একটা স্লাইট রিঅ্যালাইনমেন্ট হচ্ছে এই সম্পর্কগুলোতে। আর এর সঙ্গে আমি বলবো যে তারেক রহমান সাহেবের যে চীনের সফর, সেটা প্রথমে হলো না, চীন প্রথমে হলো না, মালয়েশিয়া হলো, একটা টেকনিক্যাল ব্যাপারে এটাকে করা হয়েছে, এটা সবাই বুঝতে পারছে। কিন্তু ওখানে গিয়ে উনি কি কি ধরনের প্রকল্প বা কি কি ধরনের এমওইউ বা চুক্তি, এই ধরনের কি কি হবে, সেটার উপরে কড়া নজর রাখবে ভারত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সব মিলিয়ে বোধহয় 24টা বোধহয় এমওইউর কথা শুনতে পাচ্ছিলাম আমি, তার মধ্যে হয়তো রেলেরও কিছু নতুন লাইনের কথা
দুটো তিনটে রেলের লাইনের কথাও এর মধ্যে মানে বলা আছে আর কি। আর তার সঙ্গে হচ্ছে সেকেন্ড পদ্মা ব্রিজের যে একটা উনি উনি হয়তো একটা প্রপোজাল উনি দিতে পারেন চায়নাকে, কিন্তু তিস্তার যে ব্যাপারটা সেটা হয়তো চায়না অলরেডি এক ধরনের ডিসইন্টারেস্ট দেখিয়েছে এই মুহূর্তে। তার থেকে বোঝা যায় যে চীনের তরফ থেকেও হয়তো একটা ইন্ডিয়ার সঙ্গে একটা সম্পর্ক ইমপ্রুভ করার একটা প্রচেষ্টা আছে বা থাকতে পারে। তো এখানে আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, ওনার মালয়েশিয়া সফরে বেরিয়ে যাওয়ার আগের দিন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসেডর আছেন ঢাকাতে, মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন, উনি কিন্তু ফরেন মিনিস্টারের সঙ্গে দেখা করেছেন খলিলুর রহমানের সঙ্গে, এটা অবভিয়াসলি। আর তারপরে উনি বলে মিটিং এর পরে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেছিলেন যে ইউ ক্যান বেট অন দ্য ইউনাইটেড স্টেটস। তার মানে সম্পর্কটা ইউএস এর সঙ্গে যাতে ভালো থাকে সেই চেষ্টাটা বাংলাদেশের করা উচিত। তো এর থেকে বোঝা যাচ্ছে যে তারেক রহমান সাহেবও আমার মনে হয় যে এমন কোন পদক্ষেপ নেবেন না, বা এমন কোন চুক্তি বা এমন কোন প্রকল্পের সঙ্গে চুক্তি জড়িত সেটা এমন কোন পদক্ষেপ নেবেন না যাতে কি উনি ব্যালেন্স করে চেষ্টা করবেন এগোতে। কেন কিনা উনি যদি ভারতকে চটিয়ে দেন তাহলে কিন্তু অন্য ধরনের একটা মানে একটা প্রবলেমের মধ্যে হয়তো পড়তে পারেন। ঠিক একইভাবে উনি চায়নাতে গিয়ে সিকিউরিটি রিলেটেড এমন কিছু কথা বলবেন না যাতে কি আবার নয়াদিল্লির উপরে একটা অ্যাডভার্স ইফেক্ট হতে পারে। তো আমার মনে হয় উনি ব্যালেন্স করেই এগোবেন ব্যাপারটা, কেননা ওনার মাত্র 4 মাস হয়েছে পাওয়ারে আসায়। তো উনি এমন কিছু করবেন না যাতে কি ওনার জন্য ডোমেস্টিক্যালি একটা প্রবলেমেটিক জায়গায় ওনাকে যেতে হতে পারে। জি, আমি দাদা একটু আরেকটা ভিন্ন প্রশ্নে যেতে চাই এই মুহূর্তে। আপনি জানেন যে বাংলাদেশের গাইবান্ধায় একটা রাম মূর্তি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল, বিশাল, প্রায় 81 ফিট লম্বা। কিন্তু বাংলাদেশের যারা একটু এক্সট্রিমিস্ট যারা আছে তাদের তাদের বাধার কারণে তারপর প্রশাসন সেটা পোস্টপোন করতে বাধ্য হয়। কিন্তু আমরা দেখছি এটা ধরে দুই দেশেই দুই রকম একটা প্রসঙ্গ উঠেছে। ভারত থেকে কেউ কেউ বলছে যে এই রাম মূর্তি স্থাপন করতে দেয় নাই, রংপুর বিচ্ছিন্ন করে ফেলো, রংপুরকে ভারতের মধ্যে নিয়ে নাও, চট্টগ্রামকে আমাদের মধ্যে নিয়ে নাও। আবার বাংলাদেশ থেকেও এক শ্রেণীর এক্সট্রিমিস্ট, তারা এবার ত্রিপুরা দখল করে ফেলবে, কলকাতা দখল করে ফেলবে, আসাম দখল করে ফেলবে, যেটা দুই দেশেরই যারা লিবারেল জনগোষ্ঠী কেউ সেটা ভালোভাবে দিচ্ছে না। আপনার কাছে জানতে চাই যে এইটার পেছনে কি অন্য কোনো খেলা আছে, অথবা গাইবান্ধার এই ইস্যুটা কি আমাদের যেরকম করে যে ধর্মকে পলিটিক্যালি ইউজ করে দুই দেশই, গাইবান্ধাতে কি সেরকম কোনো বিষয় আছে? ইন্টারেস্টিং ব্যাপার হলো, যেই লোকটা এই উদ্যোগ নিয়েছে এই যে এত বড় একটা কমপ্লেক্স করার, তার সঙ্গে রামের মূর্তি স্থাপন করার, দেখেন আগে থেকে বলতে হবে যে দুই বাংলা, পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা যেটা এখন বাংলাদেশ, এখানে কিন্তু রাম কোনোভাবেই এটা প্রচলিত মানে ইয়ে না, ফিগার না। এখানে কিন্তু কালচারালি আর রিলিজিয়াসলি হিন্দুদের জন্য কালী আর দুর্গা, আর অল্প কিছু ইয়েতে কৃষ্ণ। হুম তো নানান ধরনের ছলে কৌশলে ও প্রচুর জমি কিনতে শুরু করলো। সঙ্গে সঙ্গে এই শিবের মূর্তি, কৃষ্ণের মূর্তি, পরবর্তীকালে আরো ছোট ছোট মূর্তি কিছু সব দেখলাম আমি। একটা মূর্তি বানিয়েছে, রাধা কৃষ্ণের মূর্তি বানিয়েছে মার্বেল দিয়ে, তার একটা দোলনায় বসে আছে, সেগুলো নিয়ে আবার সে আবার জল ফলো দেয়, পরিষ্কার করে। তো ও বেছে নিল একটা খুব ইন্টারেস্টিং জায়গা, যেখানে সচরে আচরে কোনো সরকারি কোনো হাত দেবে না, বা ওকে ওইভাবে চার্জ করবে না যে তুমি এইসব রামের মূর্তি বানিয়ে তুমি যে জেনারেল পিস যেটা আছে ওই এলাকায় সেই পিসটাকে তুমি নষ্ট করছো। মানে আর কোনো জায়গায় হলে কিন্তু ওকে অ্যারেস্ট করে নেওয়া উচিত ছিল। ইনফ্যাক্ট
এখনো করা যায়, কিন্তু সে দিব্য ঘুরে বেড়াচ্ছে, কাজ বন্ধ হয়েছে রামের মূর্তির ওপর। এখন ইন্টারেস্টিং জিনিস হলো, রাম যখন একটা ফরেন এলিমেন্ট পশ্চিমবঙ্গে, এই পুরো বাংলায় আর কি, তাহলে এই মূর্তির ডিজাইনিংটা কে করলো? এর কারিগর কোত্থেকে এলো? আমি যা দেখলাম স্টোন চিপস দিয়েই করা হচ্ছে, স্টোন চিপস সিমেন্ট টিমেন্ট দিয়ে করা হচ্ছে। এটাকে প্রচার করা হচ্ছে যে এটা এশিয়াতে সবচেয়ে বড় মূর্তি হবে রামের। তার মানে এর পেছনে একটা পরিকল্পনা আছে, একটা প্রজেক্ট আছে, একটা পলিটিক্যাল প্রজেক্ট আছে। সেই পলিটিক্যাল প্রজেক্ট এক্স্যাক্টলি আমরা হয়তো গেস করতে পারি কার হাত থাকতে পারে, বাট যেটা আমাদের দেখতে হবে যে এখানে কোনো পার্টিকুলার সংগঠন ইনভলভ আছে কিনা এর সঙ্গে। কিছু কিছু সংগঠন বাংলাদেশে আছে, যারা পশ্চিমবঙ্গেও আছে, যারা বিতর্কিত মানে একটা জায়গায় চলে গিয়েছে। আমরা সেটা 2024-এর থেকেই দেখতে পাই। যখন চিন্ময় দাসকে অ্যারেস্ট করা হয়, উনি ইসকনের, বলা হয় উনি ইসকনের, কিন্তু এটা আমাদের খতিয়ে দেখতে হবে এখন যে এই রাম মূর্তির প্রজেক্টের পেছনে কি ধরনের অর্গানাইজেশনসরা ইনভলভ আছে। আনফর্চুনেটলি বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থারা আছে তারা বা ল অ্যান্ড অর্ডারের যারা চার্জে আছে, পুলিশ বলুন বা অন্যান্য সংস্থা বলুন, তারা দে আর টেকিং ইট, মানে দে আর নট, they have refused to, or they have not moved to arrest this fellow. তার যখন একটা চিটিং বাটপারি একটা কেস অলরেডি আছে, he becomes an immediate suspect. যে এই টাকার পরিমাণ, এই অঙ্ক যেটা দেখা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি যে 28 কোটি টাকা নাকি খরচ করেছে এই মন্দিরের, এই মূর্তির পেছনে, পুরো মন্দির কমপ্লেক্সের পেছনে। এই টাকাটা জেনারেট হচ্ছে কি করে? ও বলছে যে যারা শ্রদ্ধালুরা আসে ওখানে তারা টাকা দেয়। তারা কত টাকা দিতে পারে? বাংলাদেশের নর্থ বেঙ্গল পার্টটা বেশ ব্যাকওয়ার্ড পার্ট, কিন্তু সেখানে হিন্দুদের সংখ্যা, তারা মাইনরিটিতে আছে, হয়তো 6 to 7% ম্যাক্সিমাম। তাদের কাছে কি পুঁজি থাকতে পারে যে তারা একে টাকা বা ডোনেশন দেবে আর কি, হ্যাঁ, যার থেকে এত বড় একটা প্রজেক্ট সে দাঁড় করাতে পারছে। তো আমার মনে হয় যে বাংলাদেশের যারা গোয়েন্দা সংস্থা আছে, ল এনফোর্সমেন্টের লোক ইয়েরা যারা আছে, পুলিশ যারা আছে, তাদের আরো স্ট্রিক্টলি এই ব্যাপারটাকে ইনভেস্টিগেট করতে হবে, আরো স্ট্রংলি ইনভেস্টিগেট করতে হবে, আরো ডিপলি ঢুকে ইনভেস্টিগেট করতে হবে, এটা জানার জন্য যে এখানকার এখানে হচ্ছেটা কি। এই এলাকার থেকে যেখানে এই মন্দিরটা, এই মন্দির আছে বা এই যে রামের মূর্তি এরা করতে চাইছে, এখানকার লোকাল, এটা হচ্ছে গাইবান্ধা সাদুল্লাপুর কনস্টিটুয়েন্সিতে পড়ে, পলাশবাড়ি সাদুল্লাপুর, সরি, পলাশবাড়ি সাদুল্লাপুর কনস্টিটুয়েন্সিতে পড়ে, যার এমপি হলেন জামাতে ইসলামীর নজরুল ইসলাম লেবু, তার নাম, হ্যাঁ, মৌলানা লেবু বলেই তাকে, তার সঙ্গে পরিচিত। এখন আজকেই শুনলাম যে এই যে হরিদাস চন্দ্র, সে নাকি গেছে ঢাকায় পার্লামেন্টে দেখা করতে কোন এক জনৈক এমপির সঙ্গে। এখন সে এমপি কে, কার সঙ্গে দেখা করতে গেছে, কিসের জন্য দেখা করতে গেছে, এই জিনিসগুলো কি বাংলাদেশের মিডিয়া খোঁজ রাখছে বা তার পেছনে কি গল্প সেটা জানার চেষ্টা করছে? তো আমার মনে হয় যে এটাকে আরো স্ট্রংলি, আরো ডিপলি ইনভেস্টিগেট করা উচিত। আর এর পেছনে যদি কোনো ধরনের পলিটিক্যাল প্রজেক্ট থেকে থাকে, সেইটা এক্সপোজ করাটা কিন্তু আমার মনে হয় মিডিয়ার একটা রোল প্লে করা উচিত এটার পেছনে। আমি তো বলবো সাধারণ মানুষকেও যে তারা মানে একটা অ্যাটমসফিয়ার তৈরি করার যে চেষ্টাটা আছে, সেই চেষ্টার মধ্যে যাতে ফাঁদে যাতে তারা পা না দেয়, আর একটা যে শান্তি বজায় থাকা উচিত, রাখা উচিত, সেইটা যেন থাকে। কেন কিনা আমি যে রিপোর্টস পাচ্ছি যে এক ধরনের পোলারাইজেশনের দিকে চলে যাচ্ছে এই ব্যাপারটা, আর এই পোলারাইজেশন কিন্তু বাংলাদেশের জন্য কোনো দিক দিয়েই ভালো না। আমার মনে হয় বাংলাদেশে এমনিতেই সব সময়
একটা মানে জেনারেলি দেখতে গেলে এক ধরনের কমিউনাল একটা প্রবলেম আছে, সেইটা যাতে একটা পার্টিকুলার পয়েন্ট থেকে বা খারাপের দিকে না যায়, আমার মনে হয় সেই জিনিসটাকে বাংলাদেশের মানুষকে দেখতে হবে, ভাবতে হবে, আর খুব ঠান্ডা মাথায় এই জিনিসটাকে এই যে যেটা হচ্ছে সেটাকে সেটা সেটা যাতে ডিফিউজ করা যায় বা সেটাকে যাতে রিডিউস করা যায়, সেই ধরনের কাজকর্মগুলো করতে হবে, রাদার দেন মানে আগুনে ঘি ডালার মতন কাজ আর কি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আমি অনেকগুলো ভেতরকার খবর, অনেকগুলো ভেতরকার জিনিস জানলাম যেটা আমারও জানা ছিল না। আমাদের আজকে এই সংক্ষিপ্ত আলোচনা আমি লাস্ট টপিকটা যেতে চাই। লাস্ট টপিক হচ্ছে আওয়ামী লীগ। আপনি নিজেও দিল্লিতে আছেন, দিল্লিতে আওয়ামী লীগের মাথা যারা তারা আছেন। আপনি জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, এই উপলক্ষে বাংলাদেশে মিলিটারি ডিপ্লয় হয়েছে, বিজিবি ডিপ্লয় হয়েছে, তারপর প্রচুর পুলিশ এবং আওয়ামী লীগ বিরোধী যারা আছে তারা তাদের পলিটিক্যাল ফোর্স নিয়ে মাঠে নেমেছে যেন আওয়ামী লীগ কিছু করতে না পারে। আপনারা দিল্লি থেকে কি দেখছেন? আওয়ামী লীগ কি আসলে বিশাল কোনো কিছু নিয়ে মাঠে চলে আসছে এরকম মনে হয়? এরকম কোনো খবরাদি আছে আপনাদের কাছে? আর নাহলে বাংলাদেশের ভেতরে সাত ব্যাপার কেন? আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগের লোকজনদের মধ্যে, সাপোর্টার্সদের মধ্যে এক ধরনের ইচ্ছে তো আছেই যে তারা নর্মাল পলিটিক্সে ফিরে যাক, কিন্তু নর্মাল পলিটিক্স কি এত তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে আসবে যাতে কি আবার আওয়ামী লীগ এই পলিটিক্সে যোগ দিতে পারে? আমার মনে হয় না। আমার মনে হয় যে আওয়ামী লীগের তারা হয়তো নানান ভাবে নানান লেভেলে নিজেদের রিভাইভ করার কথা ভাবছে, which is absolutely okay। যে কোনো রাজনৈতিক দল সেটা চেষ্টা করবে, and they have the right to organize themselves properly again। কিন্তু আমরা সেটাও দেখছিও কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশে যে মিছিল টিছিল গুলোর সংখ্যা অনেক বেড়ে গেছে, এটা একদিক দিয়ে ভালো। কেন কিনা নর্মাল পলিটিক্সে আসাটাই কাম্য আর কি, নাহলে কিন্তু এই যে পলিটিক্স অফ কনফ্রন্টেশন যেটা আর কি বাংলাদেশের ইতিহাসের সঙ্গে খুব ডিপলি জড়িত, সেই কনফ্রন্টেশনাল পলিটিক্সে কিন্তু কোনোভাবেই বাংলাদেশকে হেল্প করবে না। এখন রইলো হচ্ছে যে শুধু ডোমেস্টিক পলিটিক্স কে কি আমরা শুধু ডোমেস্টিক পলিটিক্স এর অ্যাঙ্গেল দিয়েই দেখবো, নাকি আমরা সেটা জিও পলিটিক্স এর লেন্স দিয়েও দেখবো? আমার মনে হয় যে দুটোই এখানে কাজ করতে হবে। জিও পলিটিক্যাল লেন্সটা এই জন্য, কেন কিনা এখানে ভারত আছে, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র আছে, তারা আর চায়না আছে, কিন্তু চায়না অত ডিপলি ইনভলভ নাই পলিটিক্যাল ব্যাপার ট্যাপার গুলোতে, যা বোঝা যায়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কি চাইবে যে আওয়ামী লীগের ফেরার মতন সময় এসে গেছে? আমার মনে হয় না যে সেই লাইনে মার্কিন যুক্তরাষ্ট্র এখনই ভাবতে শুরু করেছে। তো আমাদের ওয়েট করতে হবে। আমার মনে হয় যে আওয়ামী লীগ যে একটু নড়ে চড়ে বসেছে, তারা তাদের লোকজনরা আরো অ্যাক্টিভ হয়েছে, উইচ ইজ গুড নিউজ একদিক দিয়ে। যে আরেকটা দল যেটা এই 2 বছর হলো এই অবস্থায় মানে একটা পঙ্গু করে দেওয়ার মতন জায়গায় চলে এসেছিল, তারা আস্তে আস্তে আবার ওই নর্মাল পলিটিক্সে ফেরার চেষ্টা করছে। সেই স্পেসটা কি তারা নিজেরা বানিয়ে নেবে? কেন কিনা যা আমি দেখতে পাচ্ছি, খুব আস্তে আস্তে কিছু কিছু নেতাদের জেল থেকে ছাড়া হয়েছে, হয়তো আগামী দিনগুলোতেও হবে, কিন্তু সেটা কি খুব ক্যালিব্রেটেড ভাবে স্লোলি সেই জায়গাটাতে আমরা পৌঁছবো, নাকি দুম করে আমরা এক্সপেক্ট করতে পারি না? তো সেই জন্য আমাদের দেখতে হবে এই দুটো ব্যাপারটাই, ডোমেস্টিক পলিটিক্স এর কিরম ধরনের শেপ নিচ্ছে আর জিও পলিটিক্যাল কি ধরনের শেপ নিচ্ছে, এইগুলোর উপরে নির্ভর করছে আওয়ামী লীগের ফিউচার আমার মনে হয়। থ্যাংক ইউ। মানে আপনার কাছে মনে হচ্ছে যে আমেরিকার বিষয়টাই এখন গুরুত্বপূর্ণ, যে আমেরিকা কিভাবে তার মানে কি ডিপ স্টেট যেটা আমরা বুঝি, সেই ডিপ স্টেট এখনো খেলা করছে এই সাবকন্টিনেন্ট নিয়ে এবং বাংলাদেশ? সার্টেনলি এখন ডিপ স্টেট বলে আমাদের নিজেদের মানে এটা এটা মার্কিনী সিকিউরিটি এজেন্সিজরা এর সঙ্গে ইনভলভ। ডিপ স্টেটের কাজ যা হওয়ার হয়ে গিয়েছে, এখন কিন্তু সরাসরি তাদের সিকিউরিটি যে কমিউনিটির যে সংস্থা, তারাই এগুলোর সঙ্গে যুক্ত হয়ে আছে।
তারাই হয়তো এখন চাইছে না যে আওয়ামী লীগের ফেরার মতন সময় তারা এখনো নির্ধারিত করে দিতে পারছে না। তার সঙ্গে আমাদের দেখতে হবে যে ভারতের যে সম্পর্ক গড়ে উঠছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, একটু কিন্তু সেটা একটা ধাক্কা খেয়েছে। সেখানে এই যে একটু আগে বললাম গোড়ার দিকে যে একটা নতুন ধরনের কি সমীকরণ তৈরি হচ্ছে চায়না, রাশিয়া, ভারতকে মিলে, সেইটা যদি হয় তাহলে ভারত কি ধরনের রোল প্লে করবে আওয়ামী লীগের নর্মাল পলিটিক্সে ফিরে আসার জন্য, সেটা আমাদের ওয়েট করতে হবে। একটু আগেই বললাম যে যতদিন অব্দি আওয়ামী লীগের নেতারা সক্রিয় না হতে পারছেন বা তারা দেশে ফিরে যেতে না পারছেন বা তাদের জেল থেকে বেশি মাত্রায় তাদের ছাড়া না হয়, ততদিন আমরা ধরে নিতে পারবো না যে একটা এমন যে পলিটিক্যাল স্পেসটা তাদের জন্য ভালোভাবেই ওপেন করে দেওয়া হয়েছে। সো উই হ্যাভ টু ওয়েট ফর সাম মোর টাইম এটাকে দেখার জন্য। এটা একটা চলমান প্রক্রিয়া। আমার মনে হয় যে এটা দুম করে হবে না, বা অনেক বেশি সময়, একটা সার্টেন পেসে চলবে, একটা সার্টেন গতিতে চলবে কিন্তু এই জিনিসটা। তো আমরা দেখবো আপস এন্ড ডাউনস। তো ডোন্ট এক্সপেক্ট এনিথিং সাডেনলি। থ্যাংক ইউ ভেরি মাচ চন্দন নন্দী। আমি আজকে এই সংক্ষিপ্ত অনুষ্ঠান এখানেই শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। শুভ সন্ধ্যা, নমস্কার জানাচ্ছি আপনাকে আবার। থ্যাংক ইউ কনিয়া ভাই।